নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, আমাদের এখানে না আজকে থেকে কিন্তু শুরু হয়েছে লোকনাথ ঠাকুরের উৎসব। মানে আজ ভোর থেকে করা হয়েছে, কালকেও দিবস ছিল, মঙ্গলবার পর্যন্ত থাকবে। মঙ্গলবার দিন তো উৎসব, 19শে জ্যৈষ্ঠ। আর এই লোকনাথ উৎসবটা না বেশ বড় করে হয়। আর লোকনাথ উৎসবের দিন তো আমি কোনো কোনো সময় ঘরে পুজোও দিই, বা আমি গিয়ে কিন্তু লোকনাথ আশ্রমে গিয়ে অঞ্জলিও নেই, মানে অনেক ইয়ে করি। তো গত বছরে নিতে পারিনি, এবছরে তো আশা আছে, দেখি ভগবান কি করে। তার উপর দেখো কি ওয়েদার করে রেখেছে, যদি এরকম বৃষ্টি থাকে লোকজন তো আসতেই পারবে না আশ্রমে, বলো। না হলে বেশ মানে বড় করে কিন্তু লোকনাথ উৎসবটা হয়। আর দু সাইড দিয়ে তো এত পরিমাণে দোকানপাট বসে, সে বলার বাইরে, এতটা মানে জাঁকজমক হয়। তার উপর আবার এবারে শিব মন্দিরও মানে উদ্বোধন করা হচ্ছে, মানে কালকে করা হয়েছে এটা। লোকনাথ আশ্রমে দেখবে আমরা লোকনাথ ঠাকুর যেখানে, এর পাশে কিন্তু শিবলিঙ্গও আছে। যখন আমরা শিব চতুর্দশীর সময় ঠাকুরকে স্নান করাতে যাই, ঠিক একটু অসুবিধাই হয়ে যায়, একটা ঘরের মধ্যে তো অসুবিধা হয়। আলাদা করে কিন্তু এবারে শিব মন্দির করা হয়েছে লোকনাথ ঠাকুরের মন্দিরটার সামনেই, মানে একটা মন্দিরের মধ্যেই সামনের ইয়েতে। তো যাক, এটা মানে গেলে তো তোমরা অবশ্যই দেখবে। আর এমনিতে আগে ব্লগে দেখিয়েছিলাম যে এখানে যে শিব মন্দিরের ইয়েটা হচ্ছে, এখন তো পুরোপুরি ইয়ে করে নিয়েছে, যেহেতু কালকে উদ্বোধনও হয়ে গেছে তাই। তারপর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে কালকে তরকারি পাতি আছে, তার কালকে পরশু দিনের তরকারি পাতি আছে, ওগুলো গরম করে সকালে আমাদের হয়ে যাবে। আর দুপুরের জন্য ভাবছি একটা কোনো কিছু ঝাল ঝাল করে রান্না করবো। বৃষ্টির মধ্যে দেখবে যে বেশ ঝাল ঝাল খেতে যেন ভালো লাগে। তো যাক, এদিকে এবার আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। আজকে সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার কথা ছিল, তবে ও যে সকালে স্নানে গেলে আবার ও খেয়ে যেতে পারবে না, সেই ইয়ে করে। আর ভাবলাম কি যে না, রান্নার কাজটা শেষ করে নিই, তাহলে আমি পুজোতে একটু মনও দিতে পারবো। পুজোটা না হয় পরেই করবো। আজকে যেহেতু ষষ্ঠী, তো ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের। জামাই ষষ্ঠী তো একটা স্পেশাল দিন সব জামাইদের জন্যই। তো সবার খুব ভালো কাটুক ষষ্ঠীটা। সব মেয়ে জামাই কিন্তু যার যার বাড়িতে যাবে আজকে ষষ্ঠী খেতে। তবে কি বলতো, আমার বাপের বাড়িতেও না ষষ্ঠীর কিন্তু একটা মানে জমজমাট আয়োজন ছিল বলতে পারো। তো আমার বোন তো অনেক বছরই, মানে আমার বিয়ের আগের কথা বলছি, অনেক বছর প্রত্যেক বছর ষষ্ঠীতে আসতো। আমার কাকিমণি আমার মা মিলে কিন্তু ষষ্ঠী দিত আমাদের বাড়িতে। কতটা যে জাঁকজমকপূর্ণ হতো। আমার বিয়ের পর তোমাদের দাদাভাই মনে হয় 2 বছর দিয়েছিল। 1 বছর মা তো দিয়েছিল, সুস্থ ছিল, তারপরে মা পড়ে গিয়েছিল, তারপর কোমর পা তো জয়েন্ট খুলে মানে অপারেশন করে 3 মাস বিছানায় ছিল, যা অবস্থা। আর এই অপারেশনটা হলে না অনেকে সুস্থ হয়ে কিন্তু ঠিকঠাকই থাকে, কিন্তু আমার মা এমনিতে সুস্থ হয়েছে, কিন্তু মানে শরীরটা এত পরিমাণে দুর্বল হয়েছে, মা কোনো কিছুই করতে পারে না, একদম সব কিছু যেন মার হিলেফিলে হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো এটার পরও মা কিন্তু দিয়েছিল, মানে ষষ্ঠী মুঠাটা মা বাঁধতে পারেনি, কারণ এটা তো অনেক কিছু দিয়ে অনেক কিছু নিয়ম আছে আমার বাপের বাড়িতে ষষ্ঠীর ইয়েটা। তো সেই মামিদের, আমাদের পাশের বাড়ির মামির থেকে এনে মুঠাটা এনে আমাদের সবাইকে কিন্তু দিয়েছিল। আমার পিস্তুতো ভাই, আমার বোনরা এসেছিলো, আমরা গিয়েছিলাম, ওই 2 বারই তোমাদের দাদাভাই নিয়েছিল। তারপর থেকে না মার শরীরের কারণে মা রান্নাই করতে পারে না, সব কিছুই টুকিটাকি কিছু করে, না হয় বাবু করে দেয়, মার শরীর এতটা খারাপ। তো তার জন্য তো মানে আর ষষ্ঠী নেওয়াই হয় না। তবে কালকে থেকে না মনটা এতটা খারাপ লাগছিল, একটা সময় তো আমাদের বাড়িতে হতো, কিন্তু দেখো কি ভাগ্য ভগবান, না আমার মার ভাগ্যও দিয়েছে যে না মেয়ে জামাইকে একটু ষষ্ঠী দেবে, মার শরীরটা খারাপ করে রাখলো ভগবান। আমাদেরও কীরকম ভাগ্যটা যে না মানে বাপের বাড়িতে যাব, কিন্তু ভগবান দেখো কীরকম করে রাখলো। তো যাক, তারপরও ভগবানকে বলি, মা ষষ্ঠীকে বলি আমার মাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে মা বাবুকে, এটাই হবে। মানে ষষ্ঠী খেতে লাগবে না, কি বলো তো, শরীর যদি সুস্থ থাকে না মা বাবুর, এখন একদিন ষষ্ঠীকে আসলাম আর মা বাবুর সবসময় শরীর সুস্থ থাকলো, টেনশন করলাম, এটা তো ভালো লাগে না বলো। তো এটাই চাই, ষষ্ঠী না হলেও হবে, কোনো কিছু হবে না। আজকে প্রায় 3-4 বছর ধরে আমাদের কিন্তু ষষ্ঠীটা আর হচ্ছে না। তো একটু ষষ্ঠীর দিনটা আসলে তো একটু মন খারাপ হবেই বলো। অনেকটা জাঁকজমক হতো আমাদের বাড়িতে ষষ্ঠীর ইয়েটা, আমাদের পাড়ার লোকজন আসতো, তারপরে ষষ্ঠী দেওয়া হতো, অনেকটা জাঁকজমক হতো। তো যাক, মানে মা বাবার শরীরটা ঠিকঠাক থাকুক, মা ষষ্ঠীর কাছে এটাই প্রার্থনা করি, মাকে যেন ভগবান সুস্থ রাখে। তো যাক, এদিকে দেখো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তো এটা মনে রাখলে তো আর হবে না বলো। তো এদিকে দেখো এবার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিয়েছি, এই যে এবারে মুছে কাবারটা দিয়ে, এবারে দেখো একটা একটা করে ঝুড়ি, তারপর ওই যে বক্সে বক্সে করে জিনিস রাখা, এগুলোও রেখে দিচ্ছি। কি জানো তো, আজকে দুপুরবেলায় মার সাথে কথা বলছিলাম, মারও দেখছি মনটা খারাপ, বলছিল এরকম, মানে কান্না করছিল। মানে আমরা যখন যেতাম না বাড়িতে, যে কোনো সময় বাড়িতে যাই, মা দেখবে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে, আমরা কখন যাব কখন আসবো এরকমটা করে। তো আজকে এরকমটা বলছিল, বাবুরও মনটা খারাপ, সবার বাড়ি বাড়ি এরকমটা বলছিল, এবার তো হয়নি। তো এই বছরে যদিও মানে ওই পাশের বাড়ি মামির মুঠা থেকে এনে আমাদের আশীর্বাদটা করতো, কারণ মা তো আর এগুলো পুজো টুজো দিয়ে, ঠাকুর এনে পুজো দিয়ে ওই সব কিছু যে জোগাড় করে বাঁধা, ওইটা তো মা করতেই পারবে না, রান্নাই করতে পারে না, আর অন্য সব কী করবে।
অনেক নিয়ম আছে, মার অতগুলো খেয়ালও থাকবে না। শরীর আমাদের সাথ না দিলে না কোনো কিছু দেখবে জীবনে ভালো লাগে না। তো মন খারাপ করছিল যে না আজকে তো আমরা যেতাম বা একটু আনন্দ ফুর্তি হতো, বাবুও বলছিল এরকমটা বলছিল। তারপর বলছিল সামনে বছর খুব ধুমধাম করে নাকি ষষ্ঠীটা দেবে, এরকমটা বলছিল যে ভগবান যেন সবাইকে সুস্থ রাখে, সামনে বছর সব কিছু যদি ভালো থাকে মানে আগামী বছর, তাহলে ষষ্ঠীটা নাকি জমজমাটভাবে দেওয়া হবে। তবে মা তো পারতে পারবে না, ওই পাশের বাড়ির মামির কাছ থেকে এনে আমাদেরকে ষষ্ঠীটা দেবে। তাও মানে মা বাবুরও মনটা খারাপ হয়ে আছে, সবার বাড়িতে বাড়িতে মেয়ে জামাই যায়, তো আজকে তো আমাদের বাড়িতেও আমরা মানে যেতাম, সেরকমটা বলছিল। আর মাঝখানে তো মার আবার বেশি শরীর খারাপও ছিল, তাই জন্য আরও বিশেষ করে হতে পারেনি। তো বলছিল মামিদের কাছ থেকে এনেই দেবে, তারপরও যেন আমরা যাই, এরকমটা বলছিল। সারা বছর তো মেয়ে জামাই আসবে, তারপরও ষষ্ঠীর দিনটা তো জামাইদের জন্য স্পেশাল, মানে সেই একটা অন্যরকম। তো সেই যদি আগামী বছর ভগবান যদি সব কিছু ঠিকঠাক রাখে, সব কিছু ভালো রাখে, অবশ্যই মানে আগামী বছরে যদি ইউটিউবে আমি ব্লগ কন্টিনিউ দিতে থাকি তাহলে তো দেখবেই ষষ্ঠীর ইয়েটা আমাদের বাড়িতে কতটা জমজমাটভাবে পালন করা হয়, সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে পাবে। তো যাক, এই বছর তো চলে গেল। আমি আবার মাকে বুঝালাম যে কোনো কিছু হবে না, এমনিতেও এই বছর আমার মানে যদি দিতেও না নিতে পারতো না আমার বোনরা, ওদের বাড়িতে আবার ওষুধ চলছে, তো সে তো আবার ওষুধের মধ্যে নিতে পারতো না। তো যাকে বলছিলাম যে না থাক, এই বছরে হয়নি তো হয়নি, মানে এবছর না 2-3 বছর মাঝখানে হয়নি আমাদের, 4 বছরের মতো। তো বলছিল যে সামনে বছর সব কিছু ভালো রাখলে একদম ষষ্ঠী হবে। আমরাও বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ হবে, যাব, এরকমটা বলছিলাম। তো যাক, এদিকে দেখো এবারে ইয়েটা কাঁচের টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিচটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে জিনিসগুলোকে আবার জায়গা জায়গা মতো রাখছি, আর উপরটা তো মুছিয়ে নিচ্ছি। এই যে দেখো, আর কি পরিমাণে যেন শরীর চুলকানো হয়ে যায়। ও যে চুল ছাড়া অবস্থায় আমি কাজ করতে পারি না, কিন্তু যেহেতু স্ট্রেট করলাম চুলটিকে আবার বেশিরভাগ উপরে উঠেও বেঁধে রাখি না, গরম পড়লে তো বেঁধেই রাখি, কি করব বলো। তো তার জন্য চুলটাকে কিন্তু ইয়ে করতে পারি না। তো দেখো কাচের টেবিলটা আমার মোছা হয়ে গেছে, ফ্রিজও মোছা হয়ে গেছে, এবার ভাত তো আরও আগে হয়ে গেল। এবার চলো ভাতটাকে জায়গা মতো এনে রেখে দিই। তো ভাত তো রেখে দিয়েছি, এবারে কয়েকটা বাসন কুসন পড়লো, এগুলোকে এখন গুছিয়ে রাখবো, কারণ এখন যদি এগুলোকে গুছিয়ে না রাখি, এখন আবার কয়েকটা বাসন কুসন পড়েছে, এগুলো ধুলে আবার এগুলোও ভিজবে, তো শেষে আমারই অসুবিধা হবে, তার জন্য বাসন কুসনগুলো গুছিয়ে রাখছি। আর আজকে আবার জল এসেছিলো, তোমাদের দাদাভাই আবার জলও এনেছিল, তো সেই ফিল্টারের মধ্যে দেওয়া হয়েছে, আমার ভাতের হাঁড়ির মধ্যে নেওয়া হয়েছে, আর ওই যে সসপ্যানটার মধ্যেও জলটা এনে রেখে দিয়েছি। আবার কাল পরশু না আনলো আমার কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো এই যে বাসন কুসন আমার গুছানো হয়ে গেছে, এবারে বলটাকে জায়গা মতো রেখে এদিকে দুপুরে রান্নার আয়োজন করতে লাগবে। রান্নাঘর তো ক্লিন করে নিয়েছি, এবারে ভাবছি আজকে সয়াবিন রান্না করবো। তো সয়াবিন দিয়ে দিলাম, মানে একটু ভাপ দিয়ে জলটা নিংড়িয়ে, তারপর আলু, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদির গুঁড়ো, ওই যে মাংস মতো করে রান্না করব। বৃষ্টির দিন দেখবে একটু ঝাল ঝাল একটু তারে তুরে খাবারটা হলে যেন বেশ ভালো লাগে। আর সয়াবিন হচ্ছে তো আমার বরটা দেখবে রাত্রিবেলায় বলবে রুটি করার জন্য, ও আবার একটু রুটিটা খেতে পছন্দ করে। গরমকাল বলে না আমি বেশি করি না, ও এমনিতে ঠান্ডার সময় হলে রুটিটা ঠিকঠাক আছে, আমিও ওর সাথে রুটিটাই খেতাম, কিন্তু গরমকালে দেখবে রুটি খেলে যেন হজম করা যায় না। তো আজকে তো বলবে। আর এইভাবে না সয়াবিনটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে, একদম পুরো মাংসের মতো হয়। এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর এদিকে তেল সব কিছু দিয়ে দেবো, তবে আমি মাখবো না, ভাবছি এমনিতেই বসিয়ে দেবো। তো দেখা যাক কী করি, মানে একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে ভাবছি বসিয়ে দেবো, কারণ ওই যে গুঁড়ো লঙ্কা, তারপর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম, তো রসুনটা তো কিছু না, মানে কাঁচা লঙ্কাটার জন্য বলছিলাম, আমার তো আবার হাত জ্বালা করে। আর বিশেষ করে কালকে ইয়ে করতে গিয়ে ওই যে শেওলাটা পরিষ্কার করলাম, তার জন্য হাতটা পুরো ছুলে আছে, তো তার জন্য তো লঙ্কাটা লাগলেই একদম ছাঁত করে উঠবে। তো যাই হোক, কি আর করা যাবে, চলো খুন্তিটা দিয়ে নেড়েই সয়াবিনটাকে বসিয়ে তারপর চলে আসলাম এই ঘরে এসেই এবারে ওই যে কাপড় টাপড় কাচা হয়েছে সকালবেলায়, কালকে তো এগুলো ভিজিয়েছিলাম, না হলে বৃষ্টির মধ্যে আমি কাপড় না কাচতাম না। শুনেছি তো 3 দিন বৃষ্টিটা হবে, কালকে আবার দেখেছিলাম একটুখানি রোদ উঠেছিল, তাই তো ভাবলাম যে আজকে পুরোপুরি রোদ উঠে যাবে। সেই ইয়েতে তো আমি কাপড় চোপড় ভিজিয়েছিলাম কালকেই, ওই গরম জল দিয়ে আমার নাইটি ফাইটিগুলো, কিন্তু কি আর কি, আজকে তো বৃষ্টি দেখছি আরও বেশি, তো তাই জন্য কাপড়গুলোকে তো মেশিনে কেচে দিয়েছি, আর ড্রাইটাও একটু বেশি করে করেছি। তারপরও দেখবে একটা রোদের ইয়ে লাগলে কিন্তু একটা রোদ যদি আধ ঘন্টা লাগে না শুকিয়ে যায়। তো এখন কি আর করা যাবে, তো এখন রান্নাঘর আর ওই যে খাটের স্ট্যান্ডে এনে এইভাবে মেলে দিতে লাগবে। গরমকালের জন্য আমার খাটের স্ট্যান্ডগুলো থাকাতে না বেশ সুবিধা। মাঝখানে একবার খাটের স্ট্যান্ডগুলো না খোলা হয়ে গেছিলো, তোমার দাদাভাইও বলেছিল খুলে নেওয়ার জন্য, কিন্তু কি বলো তো আমি আবার বলছি কি না খুলতে লাগবে না, কারণ ওই যে বৃষ্টির কালটা আসলে আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে রাখতে পারি তাই। তো এগুলো দিয়ে তো আর জল পড়বে না, যেহেতু ড্রাই করে দেওয়া হয়েছে, হাতে চিপার হলে দেখবে আবার জলটা কিন্তু পড়তো। তো এবারে নাইটি ফাইটিগুলো মেলে দিচ্ছি, আর সবগুলো জায়গায় হবে না যেহেতু, কিছু নাইটি কিন্তু আবার ওই রান্নাঘরেও মেলে দিতে লাগবে। তো দেখা যাক এখানে কয়টা মানে মেলে দিতে পারি, না হলে তো বাদ বাকিগুলো রান্নাঘরে নিয়ে কিন্তু মেলবো। আর এদিকে দেখো টাওয়েল ফাওয়েল যা আছে, এই কুর্তিটা মনে হয় একদিন পরেছিলাম, ওই বালতির মধ্যে নিয়ে রাখলাম, তাই মানে কাচতে দিয়ে দিলাম।
হাতে কাচলে বুঝতাম, কাপড় বেশি দেওয়া নেই, মেশিনে কাছে নেই, তো তাই জন্য কিন্তু অতটা বুঝতে পারি না। আর দেখো মশারিটাকে ওই সাইড দিয়ে গুটিয়ে নিয়েছি, কারণ কাপড় চোপড়ের জায়গা হচ্ছিলো না, ওই স্ট্যান্ডটাও আমার লাগবে, তাই জন্য ওই কিন্তু এভাবে দিয়েছি। তো এদিকে দেখো এখানে এই একটা নাইটি দিতে পারবো, হাউস কোটটা দিয়ে তো পুরো ভরে গেছে, না হলে দিতে পারতাম। তারপর বিছানাটাকে গুছিয়ে এই যে দেখো বিছানার সাইডের বেড কাভারটাকে একটু টান টান করে পেতে নিচ্ছি। তো বেড কাভারটা আমার টান টান করা হয়ে গেছে, এবারে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নেবো, বেশ তাহলেই হয়ে যাবে। বিছানা আমার পরিপাটি করা হয়ে গেছে। তারপর এদিকে এখন ঝাড়টা দিয়ে বিছানাটাকে, তারপর এদিকে দেখো এখানে আমার ওই যে একটা ক্লিপ রাখা, এখানে ক্লিপটা রাখলাম। আর এই যে নেল পলিশটাকে ওই আইলাইনারটার এই মানে সাথে নিয়ে রাখলাম। তারপর ড্রেসিং টেবিল তো ঠিকঠাকই আছে, আজকে ঘরে তেমন কাজ নেই, কালকে না পরশু দিনকে ঘর ডিপ ক্লিন করেছিলাম, তার জন্য তেমন তো কাজ নেই, তাই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বেশ। আর বললামই আজকে একটু সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করছি, ওই যে ষষ্ঠীটা, তাই জন্য একদম সকালে তো দিতাম। আর তো ঘুম থেকে উঠেই দেখছি কি পরিমাণে বৃষ্টিতে পুরো নাজেহাল অবস্থা, জানো তো, কারণ বাইরে গিয়ে কোনো কাজ করা যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না। তো যাক, এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, বারান্দাও পুরো ঝাড় দিতে পারি না, ওই যে হাওয়া দিয়ে বৃষ্টির সাথে পুরো বারান্দা ভিজে চুপচুপে হয়ে থাকে, পাপুসগুলোও পর্যন্ত দরজার সামনে দিতে পারি না, ভিজে টিজে যা অবস্থা হয়। তো তার জন্য এগুলোকে না ঘরে এনে রাখতে লাগে, কারণ ওই যে বৃষ্টির জন্য দিতে পারি না, ভিজে গেলে আবার ওগুলোকে কোথায় শুকোতে দেবো, এমনিতেই বলে রোদ উঠে না, রোদ উঠলে এমনিতে সবগুলো পাপুস না রান্নাঘরের বলে এ করে বলে একটু রোদে দিতে লাগবেই, একদম যেন ঠান্ডা ঠান্ডা এমনিতেই আছে, এরকম অবস্থা হয়ে আছে। তো যাক, এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে, বারান্দাটা তো ঝাড় দিতে পারিনি, একটুখানি ঝাড় দিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে দেখো আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে, আর এক পাশে আমি এদিকে কড়াটা বসিয়ে দিলাম, এখন বড়াটা করে নেব, কারণ তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে, তো তার জন্য এখন বড়াটা মানে ভাজি করে নেব। কালকের আবার একটুখানি তরকারি রয়েছে, ওই যে কাঁচকলার কোপ্তাকারি বানিয়েছিলাম পরশু দিনকে, ওইটা আবার রয়েছে, তো এটাকেও গরম করে নিলাম। নিয়ে এই যে দেখো এবার আমি কিন্তু এখানে কিছুটা আমার ওই যে বাঘের ডুগার পাতা বলি, অনেকে আবার ডাঁডুঙ্গ বলে, এই পাতাগুলোও আছে, আর কিছুটা মোচাও আছে, তো একসাথে মিক্সড করে নিয়েছি। নিয়ে এবারে বড়াগুলো কিন্তু এখন আমি ভেজে নেব, এই বড়াগুলো দিয়ে আমাদের সকালের খাওয়া হয়ে যাবে, আর দুপুরের জন্য তো সয়াবিন আছেই, আর কাঁচকলার তরকারিও আছে, ও যদি খায় কাঁচকলার তরকারি এখন খাবে, আর না হয় দুপুরেও হবে, এতখানি তরকারি আছে। আর রাত্রিবেলাতে বললাম সয়াবিন তরকারি তো থাকবেই, রাত্রিবেলাতে রুটি করতেই লাগবে, বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল তরকারি হলে না বেশ কিন্তু লাগে। তো এদিকে দেখো বড়াগুলো এখন কড়ার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো আমার সয়াবিনের তরকারি কিন্তু মোটামুটি প্রায় হয়েই গেছে, এখন খালি একটুখানি মিট মশলাটা বা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো। কস্তুরি মেথিটা শেষ হয়ে গেলো ঘরে, একটা কস্তুরি মেথি আনতে লাগবে, আমার না কস্তুরি মেথি বেশ ভালো লাগে খেতে। তার আগে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, সময়টাকে নষ্ট করে লাভ নেই, ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার এই কাজটাই কিন্তু কমে থাকবে। বাসনকুসনও মেজে ঘষে নিয়েছি, বাসনকুসনও নেই, এদিকে সয়াবিন তরকারিও নামার পথে, আর বড়াগুলো তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এসে খাওয়া দাওয়াটা করে গিয়ে একদম স্নানটা করে এসে আগে পুজোটা দিতে বসবো। তারপরও দেখবে এখানে প্রায় 1 ঘন্টার আরও কাজ, মানে 1 ঘন্টার কাজ নেই, ওই যে খাবার টাবার দিয়ে বাসনকুসন ধুয়ে আবার যাওয়া, তো সেই 1 ঘন্টায় কিন্তু লাগবে। তো এদিকে দেখো এবারে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘর তো ওই যে বাইরে নিয়ে যে একদম পুরো পরিষ্কার করবো এটা তো আর হয় না, ওই এখান থেকে বাইরের সিঁড়িগুলোর মধ্যে ফেলে দিই, তারপর জল ঢেলে দিই, তাহলেই হয়। না হলে কীভাবে বলো, ঝাড় দেবো, বৃষ্টির জন্য ঝাড়ু পর্যন্ত ভিজে যায়, আর পুরো ভিজে হয়ে আছে। আমার ফুল গাছগুলো তো জল পেলে তো গাছের ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি পেলে আবার দেখবে পছন্দও কিন্তু ধরে যায়। কিছু লোকের জন্য দেখবে বৃষ্টিটা কিন্তু খুবই যেন একটা আনন্দের, কিন্তু কিছু লোকের আবার বৃষ্টিটা দুঃখের কারণ হয়ে ওঠে। তো যাক, এবারে দেখো পুরো ঘর আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবারে বাইরেটা তোমাদেরকে বলি না যে ঝাড় তো দিতে পারি না, তো বাইরেটার মধ্যে তাই জন্য ভাবছি জলটাই ঢেলে দেবো, কারণ এই জায়গাটার কি অবস্থা হয়ে আছে। আর বস্তাটা এখানে দিয়ে রাখলাম, ওই যে বাইরের জলটা যেন ভেতরে না যেতে পারে তাই। তো দেখো বৃষ্টির জলটা এখানে আছে, বালতিটা দিয়ে রাখি, আর এই জলটা কিন্তু এখানে আমি এখন ঢেলে দিচ্ছি, তাহলে গুরু গাড়ি যা আছে পরে যাবার। দেখো কালকে কতটা পরিষ্কার হয়েছে এই দেওয়াতে। তো ভালো করে জলটা ঢেলে দিয়ে এবারে বালতিটাকে কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে দেখো আবারও বৃষ্টি আসলে না জলটা কিন্তু পড়ে থাকবে। তো যাক, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবারে চলো কাপড়গুলো মেলে দিই। আর এদিকে কাপড়গুলো মেলতে গিয়েই না আমার কিন্তু ওই যে দড়িটা কিন্তু খুলে উঠছিল, তারপর আবারও দড়িটাকে বেঁধে তারপর কিন্তু এখন কাপড়গুলো মেলছি। মানে রান্নাঘরে আমার এই ভাগ্যি সে তারগুলো টাঙানো আছে, না হলে না আমি কীভাবে যে কাপড় চোপড় যে মেলতাম। তো যাক, এদিকে দেখো নাইটি ফাইটি এখানে মেলে দিচ্ছি, আর করব, তরকারি পুরোপুরি হয়েই গেছে। ফাইটিগুলো মেলে দিয়ে তারপর গিয়ে করব, এই তরকারিটা নামিয়ে নেব। আর আমরা তো বাঙালি, দেখবে একটা কথা বলতে গিয়ে কী বলি, নাইটির জায়গা ফাইটিও বলছি, তাহলে বুঝতে পারছো মানে কি যে বলি না। তো যাক, এদিকে দেখো কাপড়ের তো মেলা শেষ হচ্ছে না বলো, এত পরিমাণে কাপড় পড়েছে। বৃষ্টি একটা যাক, দেখবে সবার ঘরে ঘরে কী পরিমাণে কাপড় পরবে।
কারণ কাপড় তো আর বৃষ্টির জন্য ধুতে পারছে না তাই। আর এই যে দেখো আবারও বৃষ্টি চলে আসলো, এই যে দেখছো যখনই বৃষ্টিটা দেবে কমাকমতি আর নেই, একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি দিই। দেখো বৃষ্টির কী পরিমাণ, এই বৃষ্টির মধ্যে তুমি বাইরে করে গিয়ে কিভাবে কাজ করবে, দেখলে তো কী অবস্থা বৃষ্টির। তো যাক, বৃষ্টি দিলে তো আর বৃষ্টির দিকে তাকাবোও না, যত পারুক দিক। এখন শুনছি নাকি আরও নাকি বৃষ্টি হবে, তাহলে বুঝতে পারছো মানুষের কি দুর্দশা হবে। সবজিপাতি তো দাম বেড়ে যাবে, কারণ নষ্ট হয়ে যাবে এত বৃষ্টির মধ্যে। সবজিপাতি করতে গেলে বৃষ্টিরও দরকার হয়, আবার বেশি দিতে গেলে কিন্তু একদম সবজিপাতি নষ্টও হয়ে যায়। তারপরে দিকে দেখো আমার সয়াবিন তরকারি হয়ে গেছে, একদম কষা কষা করে নামিয়েছি। চিকেন যেরকম কষা কষা করি সেম কষা কষা করে কিন্তু নামিয়েছি। তো এদিকে দেখো এবারে সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে বড়াগুলো আমার হয়ে গেছে, 2টা শুকনো লঙ্কা ভাজবো, বেশ তাহলে হয়ে যাবে। ভাজা বড়ার সাথে দেখবে শুকনো লঙ্কা হলে যেন বেশ ভালোই লাগে কিন্তু খেতে। শুকনো লঙ্কা দিয়ে একদম গরম ভাতে বেশ ভালো লাগে। 2টা শুকনো লঙ্কাও নিয়ে নেব। তার আগে এদিকে তো আমার সয়াবিন তরকারিটা নেওয়া হয়ে গেছে। এবারে কড়াটাকে ভিজিয়ে কড়াটা পরে মাজবো, একদম খাওয়া দাওয়া করে একবারে মাজবো। তার আগে এখন এই সয়াবিন তরকারিটাকে জায়গা মতো নিয়ে রাখি। আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো, ও খাবে আমিও খেয়ে নেবো। আর এই ঢল বৃষ্টির মধ্যে তো ও দোকানেও যেতে পারবে না এখন। যাবে তো ঠিকই, ও বাড়িতে থাকবে না, দোকানে যেতেই লাগবে ওর হলো কি এরকম মঙ্গলবার দিন একদিন বাড়িতে থাকলে নাকি ওর টাইম কাটতে যায় না, এরকমটা বলে। তো যাক, এদিকে দেখো এবারে রান্না যেহেতু শেষ, তাই জন্য গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর কিছুটা সময় জানলাটা খোলা ছিল, জানলার সাইড দিয়ে পুরো জল আসলো এই সাইডটা দিয়ে, তাহলে বুঝো বৃষ্টির সাথে কী পরিমাণে হাওয়াটা দিই। তো এবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আমার বড়ার ওই যে বড়া করেছিলাম কড়াটাও এখানে রেখে দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। করে এই যে দেখো এবারে থালা বাসনগুলো জায়গা মতো করে রেখে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই বেরোবে, কিন্তু বেরোতে পারছে না, বৃষ্টির কমতি নেই। তো আমি বলছিলাম রেনকোটটা পরে ছাতাটা নিয়ে যেন যায়, তাহলে আর অসুবিধা হবে না। তা আবার বলছি একটু কমুক তারপরেই যেও, কারণ বৃষ্টির সাথে যে হাওয়াটা দিই ছাতা পর্যন্ত মনে হয় উল্টিয়ে নেবে, এত পরিমাণে দিই। তো যাক চলো, এবারে বাসন কুসনগুলোকে দিয়ে ও চলে গেল। আমি এদিকে অনেকটা সময় বসলাম, মোবাইল ঘাটলাম, ফেসবুকে 1-2টা ভিডিও আপলোড করলাম। তারপর স্নান করে এসে এই যে দেখো এবারে ঠাকুরের জায়গাটাকে মুছে নিচ্ছি এখন। তো ঠাকুরের জায়গাটাকে মুছে তারপর আর কি কাঁঠালটাকে ভাঙলাম। আর এদিকে তুলসী পাতাও পারতে হয়েছে, বাসন কুসনও মাজতে হয়েছে, ঠাকুরের বাসনগুলো মাজা ঘষা হয়নি। বাসন কুসনগুলোকে মেজে এই যে দেখো এবার আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে তো ষষ্ঠী, তো তাই জন্য ঠাকুরকে একটু মন ছিল কাঁঠাল দিয়ে দেওয়ার জন্য। তাই জন্য আমার শাশুড়িমাকে সেদিন বলেছিলাম আমাদের পাশের বাড়ি থেকে কাঁঠাল আছে কিনা দেখার জন্য, যেন কাঁঠাল নিয়ে আসে। তো যাই হোক, ঠাকুর পুজোটা তো দিয়ে নিলাম। তো ভগবানকে কাছে এটাই প্রার্থনা করি, পৃথিবীর সব মা বাবাকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাই। তো যাক, আমার পুজোটা কমপ্লিট। আর দেখো আসনটা দেখতে কি ভালো লাগছে না, নতুন কাপড় চোপড় বদলে দিলাম তো তাই জন্য এরকমটা হয়ে আছে। তারপরে এদিকে দেখো কাঁঠালটা ভাঙলাম, এখানেই যখন ভেঙেছি তাহলে কাঁঠালটাকে একদম একটা বক্সের মধ্যে নিয়ে নিই। আমার যে প্রত্যেক দিন কাঁঠাল ভেঙে খাওয়া ওইটা ভালো লাগে না, তাই জন্য একটা বক্সের মধ্যে নিয়ে রাখবো। তো তাই জন্য এখানেই বসে বসে কাঁঠালটাকে নিয়ে নিচ্ছি। আর কাঁঠালের যা পড়বে সমস্ত কিছু একটা পলিথিনের মধ্যে নিয়ে ওই পাশে রেখে দেবো, কারণ ওই যে একজন দিদি আসে ওই দিদিকে দিয়ে দেবো, তাহলে গরুকে খাওয়াতে পারবে। না ফেলার চেয়ে যদি গরু খায় তাও ভালো, আমি তো এটাই মনে করি, ফেলে দেওয়ার চেয়ে খাওয়া অনেকটা ভালো। তো যাই হোক, তাই জন্য এই যে দেখো কাঁঠালের কুচগুলো এত পরিমাণে আঠা, কেরোসিন দিয়ে আমার হাত করতে লাগবে। আর দেখো আটা কি লাগবে কিনা, তাই জন্য আমি আবার আরেকটা হাত দিয়ে এরকমটা করছি। দেখো কি পরিমাণে আঠা, এই কাঁঠাল না আমার তার জন্য খাওয়ার ইচ্ছা হয় না। ও যে কাঁঠাল খুলতে গেলে আঠা লাগে, সে আবার আঠা তুলতে গেলে আরেক ঝামেলা, কেরোসিন দিলে হাতে লাগে গন্ধ, তারপর আবার এই হাত ভালো করে পরিষ্কার করতে লাগে। তো যাক, কি আর করা যাবে, খাওয়া তো আর ছাড়া যাবে না তার জন্য। আর আমার আবার কাঁঠালটা বেশ ভালোই লাগে, আগে না অতটাও প্রিয় ছিল না, কিন্তু এই বছরে দেখছি কাঁঠালটা যেন আমার বেশি প্রিয় হয়ে উঠেছে, আমার এতটা ভালো লাগে কাঁঠালটা খেতে। এবারে কাঁঠাল আমার করা হয়েছে, যত বড় না কাঁঠালটা, ভেবেছিলাম কতগুলো না হয় কুশ হবে, দেখো কয়েকটা কুশ কিন্তু হয়েছে, একটা টিফিন বক্স কিন্তু পুরোপুরি ভর্তিও হয়নি। তো এদিকে পুজো তো দিয়ে নিলাম আগেই। আর এবারে দেখো কাঁঠালটাকে বাইরে নিয়ে রাখবো, এই জায়গাটা একটু পরিষ্কার করতে লাগবে, গরু গাড়িও পড়ে আছে। তো ভাবছি থালা বাসনগুলো মেজে নেবো, আবার তো সন্ধ্যার পুজো আছে। আর এদিকে এই জায়গাটাকে আবার একটুখানি মুছে দেবো। তার আগে আমি কাঁঠালের আঠাটাকে তুলে নিই হাত থেকে, ওই একটুখানি কেরোসিন দিয়ে তারপর আঠাটাকে আমি কিন্তু তুলে নিয়েছি, নিয়ে বাসন কুসনগুলো মেজে ঘষে এনে এবারে দেখো এখন আমি সিঁদুরটা পরে নেব। আর চুলটা আজকেও ভিজিয়ে স্নান করলাম, ভাবছি এখন থেকে আর চুল ভিজাবো না। চুল ভিজাতে গেলে না, চুল না শুকলে আমার মাথা যন্ত্রণা হয়। কাল রাত্রিবেলায়ও অনেক দিন বাদে আমার কাল রাত্রিবেলায় আবার মাথা যন্ত্রণা উঠেছিল, আর মাথা যন্ত্রণা উঠলেই তো আমার সেই ভয় লেগে যায়। তো এবার আর কি, এবার এখন সিঁদুরটা পরে নেব, বেশ তারপর তো রেস্ট করব। আর মোবাইলে বেশি একটা চার্জ দিই, মোবাইলটা চার্জে লাগে একটু শুয়ে থাকবো, দেখি ঘুম আসলে তো হবে। আমার না ঠান্ডার মধ্যে যেন ঘুম আসতে চায় না, ঘুম একদম গরম দেবে পাখা চালিয়ে বেশ আমার যেন ঘুমটা একদম আরামভাবে দিতে পারি, কিন্তু ঠান্ডার মধ্যে দেখবে আমার যেন ঘুমই আসে না। কি করি বলো তো আমাকে নিয়ে, আমি যেন পারি না।
তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কার কার বাড়িতে ষষ্ঠীর নিয়মটা আছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। তো চলো আজকের মতো বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।